সরকার গঠনের সাথে সাথে যদি আরেকটি সিন্ডিকেট আবার সক্রিয় হয়ে ওঠে, তার জনজীবনকে নতুন করে বিপর্যস্ত করবে। সুতরাং অবিলম্বে পণ্যের বাজারে সকল ধরনের সিন্ডিকেট বিলুপ্ত করতে হবে। কৃষি খাতের বাজার ব্যবস্থাপনা পুনরুদ্ধার করতে হবে। কৃষি খাতে জেনেটিক্যালি মডিফাইড বীজের যে কোনো কোম্পানি কেন্দ্রিক বাজার ব্যবস্থা তৈরি হচ্ছে তা রোধ করার উপায় সন্ধান করতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে স্থানীয় অপরাপর বীজ সংরক্ষণ ও বীজ গবেষণা করতে হবে। নিরাপদ খাদ্যের সংস্থান করতে হবে সবার জন্য। 4, গত সপ্তাহ জুড়ে আমরা দেখেছি যাদের জনগণকে নিরাপত্তা দেবার কথা সেই পুলিশই নিরাপত্তাহীন হয়ে পড়েছে। অন্যান্য বাহিনীতেও নেই কোনো জবাবদিহিতা। এতদিন ধরে দুর্নীতি ও জবাবদিহিতার অভাবে পুলিশের অতিরিক্ত ক্ষমতায়ন হয়েছে, ফলে এদের বিরুদ্ধে প্রচুর ক্ষোভও জমা হয়েছে, একথা অস্বীকার করা যাবে না। বিদ্যমান পক্ষপাতদুষ্ট বিচার ব্যবস্থার উপরও অনাস্থা তৈরি হয়েছে। আবার সরকার পতনের পর সংখ্যালঘু হত্যা, নিপীড়ন, ভাস্কর্য, জাদুঘর, মাজার আক্রমণ, শিল্পীর বাড়ি ভাঙচুর, চুরি, ডাকাতি, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যাসহ ভয়ঙ্কর নির্যাতন হয়েছে, যা নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীগুলো যেটা নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সুতরাং এক্ষেত্রে আমরা চাই পূর্ববর্তী ভুলগুলো সংশোধন করতে আমলাতন্ত্রের সংস্কার করে জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা সৃষ্টি করতে হবে। আজকের মত বিনিময়ের অন্যতম আলোচনার বিষয় হতে পারে কিভাবে পুলিশ প্রশাসনের সংস্কার ও পুনর্গঠন করা যায় এবং বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ করা যায়। জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হলে যে ট্রাইব্যুনাল গঠন করতে হবে তা যেন নিরপেক্ষ হয় তা নিশ্চিত করতে হবে এই সরকারকে। ডিজিএফআই, র্যাব, বিজিবি ইত্যাদি বাহিনী জনগণের জন্য হুমকি হিসেবে আবির্ভূত হয়েছিল, যার কারণে সাধারণ মানুষ এবং আদিবাসীদের উপর নানান অন্যায় অজুহাত দেখে নিপীড়ন, খুন ইত্যাদি অব্যাহত ছিল এবং আছে। জুলাই মাসে সাধারণের উপর এই নিপীড়ন সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। এগুলো কি করে প্রতিরোধ করা যায় তার দিক নির্দেশনা প্রতিষ্ঠা করতে হবে। 5, এই সংকটময় মুহূর্তে প্রাথমিকভাবে কিছু করণীয় উত্থাপনই আজকের মতবিনিময় সভার উদ্দেশ্য। আমরা জানি নির্বাচিত সরকার গঠন ছাড়া কোনো নীতি প্রণয়ন করার সাংবিধানিক অধিকার অন্তর্বর্তীকালীন সরকারের নেই। তবে সরকার একটি কাঠামো গঠন করে দিয়ে যেতে পারে যা নির্বাচিত সরকার অনুসরণ করতে পারে। এক্ষেত্রে প্রথমে প্রশাসনিক কাঠামোকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যেন তার জবাবদিহিতা নিশ্চিত করা যায় এবং প্রশাসনে বিদ্যমান সিন্ডিকেট সেটি বিলুপ্ত হয়। প্রশাসনকে অবশ্যই দলীয় রাজনীতির প্রভাব মুক্ত রাখতে হবে। যত দেশি বিদেশি গোপন চুক্তি আছে সেগুলোকে অবশ্যই জনসম্মুখে প্রকাশ করতে হবে। দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করতে হবে যেন দুর্নীতি দমনের কাজটি শুধুমাত্র কতিপয় ব্যক্তিকে দায়বদ্ধ করার মাধ্যমে সীমাবদ্ধ না থাকে, সেটি আরও বিস্তৃত হয়। একটি সেল গঠন করে প্রত্যেকটি প্রশাসনিক কাঠামোর ভেতরে দুর্নীতি চিহ্নিত করার একটি স্থায়ী প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে। স্বৈরাচারী সরকারের সময় সংঘটিত প্রতিটি দুর্নীতি এবং লুটপাটের বিচার করতে হবে। পুরো প্রশাসনের ছায়া অন্তর্বর্তীকালীন সরকার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ইত্যাদি ছায়া প্রশাসন তৈরি করে গঠন করতে হবে যাতে সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করা যায়। আমরা শিক্ষানীতি নিয়ে নতুন একটি টাস্কফোর্স গঠন করার প্রস্তাব দিতে চাই, যার উদ্দেশ্য হবে পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশের পটভূমিতে যথাযোগ্য এবং বাস্তবায়নযোগ্য একটি নীতি প্রণয়নের ক্ষেত্র প্রস্তুত করা। আজকে বিদ্যমান শিক্ষাক্রম বাতিল, পুনর্বিন্যাস এবং যুগোপযোগী করা নিয়ে আলোচনা করতে হবে এবং নতুন প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর মান উন্নয়নে বিশেষ প্রকল্পনা গ্রহণ এবং নতুন আর কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বন্ধ করতে হবে। 7, বাংলাদেশের স্বাস্থ্য খাত বহু সংকটে নিমজ্জিত। একদিকে প্রত্যন্ত এলাকায় চিকিৎসা কেন্দ্র নেই, অন্যদিকে যা আছে সেগুলোর সক্ষমতাও কম, চিকিৎসার মান খারাপ বলে চিকিৎসার জন্য মানুষ শহরে অথবা বিদেশে যাচ্ছে, মানহীন চিকিৎসাও কিনতে হচ্ছে চড়া দামে। আমরা প্রস্তাব করছি স্বাস্থ্য খাতেও এমন একটি নতুন টাস্কফোর্স গঠন করে সর্বজনীন স্বাস্থ্যসেবা বাস্তবায়নের রূপকল্প করতে হবে। 8, প্রবাসীদের দেশে পাঠানো আয় আমাদের অর্থনীতির একটি মূল চালিকা শক্তি। বিদেশি মুদ্রা অর্জনের জন্য তাদেরকে ঝুঁকির মধ্যে ফেলা এবং তাদের জানমালের নিরাপত্তার দিকে নজর না দিয়ে শুধু রেমিটেন্সের উপর গুরুত্ব দিয়ে প্রবাসীদেরকে আমরা নানানভাবে অসম্মানিত হতে দেখেছি। আমাদের প্রস্তাব, প্রবাসীদের কেবল বৈদেশিক মুদ্রা আয়ের উৎস হিসেবে না দেখে তাদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার জন্য
তাদের প্রাণ ও জীবন মানকে যথাযথ মূল্য দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সেগুলো কিভাবে সম্ভব হবে তা নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করে বিদ্যমান কাঠামোর দুর্বলতা চিহ্নিত করে সংশোধন আনতে হবে। 9, উন্নয়নের নামে রামপাল, রূপপুর, বাঁশখালী সহ পরিবেশ বিধ্বংসী ও জনস্বার্থ বিরোধী নানান অবকাঠামো নির্মাণ করা হয়েছে। মেগা প্রকল্পের ব্যয়ের দিক থেকে বাংলাদেশ এখন শীর্ষে রয়েছে। দেশি বিদেশি স্বার্থান্বেষী মহলের সাথে আঁতাত করে দেশবিরোধী ব্যয়বহুল উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বিভিন্ন জেলায় প্রান্তিক মানুষের ভূমি দখল করে অথবা অল্প দামে কিনে নিয়ে শিল্প কারখানা এবং প্রকল্প নির্মাণের নামে ফেলে রাখা হয়েছে। এছাড়া গত 1 দশকে অনেক নদী জলাশয় বেদখল হয়েছে। বেদখলকৃত এই সকল অপরিকল্পিত শিল্পায়নের ফলে নদী দূষণ এবং নদী শাসনের নামে নদী সংকুচিত করা হয়েছে। বনরক্ষার নামে বনের আশেপাশে কলকারখানা, হোটেল এবং রিসোর্ট বানানো হয়েছে। পাহাড়ে ভূমি দখল করে পাহাড়িদের বাসস্থান বসবাসের অযোগ্য করা হয়েছে। আমাদের প্রস্তাব, পাহাড়িদের তাদের জমি ফিরিয়ে দিতে এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় পাহাড়িদের অধিকার প্রতিষ্ঠায় কি করা যায় যেন ভবিষ্যতে এই ভূমি দখল বন্ধ হয় তা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং সকল অসম প্রকল্প পুনর্মূল্যায়ন করতে হবে। ঋণ গ্রহীতাদের সামনে এনে উপযুক্ত বিচার করতে হবে। 12, বিভিন্ন জাতি, ধর্ম, পেশার সংখ্যালঘু মানুষের জনবৈচিত্র্য দেশকে সমৃদ্ধ করেছে। যে কোনো দেশের জন্য এই জনবৈচিত্র্য একটি দুর্লভ প্রাপ্তি। এই জনবৈচিত্র্যকে অবমূল্যায়ন করে তাদের অধিকার বঞ্চিত করে, নাগরিক সেবা থেকে বঞ্চিত করে এই দেশ নাগরিক পরিসরে একটি অসম ক্ষেত্র তৈরি করে রেখেছে। সংবিধানের স্বীকৃতি লাভ থেকে শুরু করে আইন প্রণয়ন ও রাজনৈতিক অংশগ্রহণে তারা নানান বাধার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। এই বিষয়ে আজকে আপনাদের মতামত জানতে চাই। 13, আমরা দেখতে পেয়েছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে সামিল হয়েছেন। শিক্ষার্থীদের পাশাপাশি এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন অসংখ্য শ্রমজীবী মানুষ। এই শ্রমজীবী মানুষের একটা বিরাট অংশ অনানুষ্ঠানিক খাতে কর্মরত। এরাই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এদের উন্নয়ন ছাড়া, শিক্ষা, স্বাস্থ্য নিশ্চিত করা ছাড়া কোনো দেশে সত্যিকারের উন্নয়ন সম্ভব নয়। আমাদের প্রস্তাব, সবার জন্য জাতীয় নিম্নতর মজুরি নির্ধারণ এখন অত্যন্ত জরুরি। বাংলাদেশের মজুরি নির্ধারণের প্রক্রিয়াটি শ্রমিক বান্ধব তো নয়, বরং এই প্রক্রিয়াটি মালিকদের পক্ষে কাজ করে। অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে একটি কাঠামো নির্মাণ করতে পারে যেন নিম্নতর মজুরি নির্ধারণ একটি স্বচ্ছ উপায় হয় তা নিয়ে মতামত দিতে পারেন আপনারা। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় পুরো দেশের মাত্র কয়েকটি বিষয় আমরা এখানে উত্থাপন করেছি। আর যেসব বিষয় আসেনি বা আপনারা উল্লেখ করতে চান সেগুলো উল্লেখ করলে আমরা যুক্ত করব। এই উল্লেখিত বিষয়ের সূত্র ধরে আমরা সবার মতামত গ্রহণ করার পর অধ্যাপক আনু মোহাম্মদ সকলের মতামতের ভিত্তিতে বক্তব্য উপস্থাপন করবেন। ভবিষ্যতে আপনাদের প্রস্তাবিত করণীয় নিয়ে আরও বিস্তর কাজ হবে এই আশা ব্যক্ত করছি। যে পরিস্থিতিতে আমরা কথা বলছি, যাদের কাছে আমরা কথা বলছি, সেটারও একটা লিগ্যাসি আছে। অর্থাৎ আজকে যে রাজনীতির যে ফল হিসেবে যে রাষ্ট্রকে আমরা দেখছি, যে পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি, সেটা যে গত 15 বছরের ফলাফল তা না। এটা আসলে বস্তুত 1972 সাল থেকেই শুরু হয়েছে একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়া ক্রমশ ম্যাচিউর করতে করতে একটা ভয়ঙ্কর টোটালিটারিয়ান স্টেটে পরিণত হয়েছে এবং এইরকম রাষ্ট্রে স্বৈরশাসকের জন্ম এবং তার যে বিকাশ এটা খুবই স্বাভাবিক।